রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দিস আসমানি তাজির। এলো খুশির ঈদ, নগরে উৎসব, দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। উৎসবের অপেক্ষায় দেশ, প্রস্তুত ঈদগাহ ময়দান। দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে নিরাপত্তা বলয় থাকবে। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। ঈদযাত্রার শেষ মুহূর্তেও স্বস্তি, শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। তো বর্তমানে দেখলাম যে আইসা না ওরকম ভিড় নাই, ইনশাল্লাহ ভালোভাবে আসছে। আমাদের প্রত্যাশা এতটুকুই যেন আমরা শান্তিভাবে যাচ্ছি, আমরা শান্তিভাবেই আসতে পারি। অন্যান্য বারের চেয়ে এবার ঝামেলা কম, গ্যাঞ্জাম কম, আর আমি রিল্যাক্সে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক, ব্রিফিংয়ে প্রেস উইং। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিলেছে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। দেশের 14টি জেলার আকাশে খালি চোখে চাঁদ দেখা গেছে বলে জানান তিনি। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে প্রথম দেখা যায় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ, আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিক। এর আগে সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এ সময় তিনি দেশের 14টি জেলার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ 8:30 হওয়ার কথা সেটা 9টায় হবে বাইতুল মোকাররমে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এছাড়া জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই ঈদের খুশি ভাগাভাগি করতে ঈদ আনন্দ মিছিল করে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যা 7:30টায় শিল্পকলার সামনে থেকে মিছিলটি শুরু হয়। নানা সাজে বাজনা বাজিয়ে, আতশবাজি আর বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন শিশু, কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষজন। জানান, ফ্যাসিস্ট সরকার পতনের পর এবারের ঈদ হবে অন্যরকম। আনন্দের মাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি, আর আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার আহ্বান তাদের। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন। ঈদের জগতে দল মত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকে এবং সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করে সে আহ্বান জানান তিনি।
ঈদ উৎসবের অপেক্ষায় পুরো দেশ। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগ সহ যে কোনো সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নাশকতা করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় সেই জামাতে থাকছে 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি। আমরা 2 ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। আমরা সবসময় সতর্ক আছি। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। বেলা 11:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। এছাড়া 2 দিনব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মন্ত্রণালয়ের যৌথ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কড়া নাড়ছে ঈদ। শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এতদিন নির্বিঘ্নে চললেও শেষ সময় এসে ট্রেনেও কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করে কিছু ট্রেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঈদ ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। তসলিম তৌহিদ, তানভীর হাসান মেঘকে সঙ্গে নিয়ে ঈদ যাত্রার শেষ দিনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলামিন তুষার। দেশের আকাশে দেখা মিলেছে শাওয়াল মাসের চাঁদের। তাই তো আর সময় নেই, ফিরতে হবে আপনজনদের কাছে। শেষ দিনে এসেও তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়ে ছিল ঘরমুখী মানুষের ভিড়। লঞ্চগুলোর ডেক, কেবিন, এমনকি ছাদেও যাত্রী থাকলেও বিগত বছরের মতো নেই উপচে পড়া ভিড়। স্বস্তি অস্বস্তির মিশেলে আপনজনদের কাছে ফিরছেন। তবে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে। সদরঘাটে তো আগে তো মানুষ পাড়াই দেওয়া যেত না ঈদের সিজনটা আইলে, তো বর্তমানে দেখলাম যে আইসা না ওরকম ভিড় নাই, ইনশাল্লাহ ভালোভাবে সবার ছুটি হয়েছে, তো আজকে সবাই ছুটি পেয়েছে, তো আজকে যাচ্ছি। অন্যান্য দিনের মতো শেষ দিনে এসেও নির্ভেজাল ট্রেনের শিডিউল। তাই তো শেকড়ের টানে ছুটে চলা প্রতিটি মানুষের চোখে মুখে ঈদের আনন্দ। যদিও শেষ দিনে এসে বাড়তি ভিড় পৌঁছেছে ট্রেনের ছাদ অবধি। কমিউটার ট্রেনের ছাদে মানুষ থাকলেও আন্তনগর ট্রেনগুলোর ছাদে উঠতে দেওয়া হয়নি যাত্রীদের। বাবা মা ভাই বোন সবাই আছে, বাচ্চা কাচ্চা আছে, সবার সঙ্গে দেখা হবে, অন্যরকম একটা ফিলিংস আর কি। আগের থেকে অনেক ভালো, কারণ অনেকটাই জ্যাম কম দেখতে পাচ্ছি, আর যাওয়াটাই অনেক ভালো লাগছে। শেষ মুহূর্তে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরাও। অন্য বারের থেকে এবারে পরিবেশ পরিস্থিতি অনেকটা ভালো, যানজট, কোনো ভিড় নাই। এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। ঈদ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি। এবার টিকিটের যে দাম নির্ধারণ করা আছে, ওই নির্ধারিত দামের চেয়ে বেশি কেউ নিতে পারতেছে না, বরং একটু কমে যাইতেছে। এই জন্য আমি বিআরটির চেয়ারম্যান সাহেবরে বলছি, আগামীবার দেখুন দাম নির্ধারণ করে এই দামটা যেন আরো কম নির্ধারণ করে। গেল বছরগুলোর তুলনায় এবারের ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী। ছুটি শেষে একইভাবে ফিরতে পারবেন কর্মব্যস্ত নগরীতে, এমন প্রত্যাশা সবার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান।
লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাউ স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেই। তারেক রহমান বলেন, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ আনন্দ ধ্বংস করেছে, খুন গুম করে মায়ের বুক খালি করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে করতে হবে। যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। জনগণের ভোটে জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে। প্রায় 8 বছর পর মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ পেয়েছেন তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ। জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উদারপন্থী দলগুলোকে সুযোগ কম দেয়া হলে জঙ্গিবাদের উত্থান ঘটবে। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ মির্জা ফখরুল। নির্বাচনে আয়োজনে টালবাহানা করা হলে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। ঈদ উল ফিতর সামনে রেখে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তিনি। বক্তব্যে উঠে আসে ডক্টর ইউনূসের চীন সফর, আগামী নির্বাচন, আওয়ামী লীগের বিচার সহ নানা বিষয়। কিছু আলোচনা হয়েছে, নিঃসন্দেহে যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলো পজিটিভ, এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি আর কি। সরকার প্রধানের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। বিএনপির জনপ্রিয়তার ভয়ে কেউ কেউ জাতিকে বিভ্রান্ত করছে, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সহ লিবারেল পার্টিগুলোকে বাধাগ্রস্ত করা হলে উত্থান ঘটবে জঙ্গিবাদের। উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলাইন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি আপনি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে। হ্যাঁ, ওই থেকে কীভাবে কমানো যায়, বিএনপির জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। সরকারের কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় রাখতে হতে পারে।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে বিএনপি মহাসচিব গণহত্যার জন্য জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্তটা নেবে জনগণ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। দুপুরে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মিলেছে বলেও জানান তারা। 4 দিনের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ঢাকা বেইজিং এর মধ্যে। ডক্টর ইউনূসের এই চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের সফলতার চিত্র তুলে ধরেন তার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি। মোংলায় আরেকটি ইকোনমিক জোন করার আগ্রহের পাশাপাশি $210 কোটি চীনা বিনিয়োগ আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা প্রায় 100-এর বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। দেশের টাকা দেশে রাখতে লোন নির্ভর নয়, বিনিয়োগ নির্ভর সব চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আবারও বাড়তে যাচ্ছে ভোজ্য তেলের দাম। আগামী মঙ্গলবার থেকে বোতলজাত সয়াবিনের দাম লিটারে 18 আর পাম ও খোলা সয়াবিনের বাড়তে পারে 13 টাকা, কারণ ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভোক্তারা বলছেন সরকার ভ্যাট না কমালে নিরুপায় ব্যবসায়ীরা বাধ্য হয়েই বাড়িয়ে দেবে দাম। সরকার নির্ধারিত দামেই বাজারে বিক্রি হচ্ছে পাম অয়েল ও সয়াবিন তেল, সরবরাহ রয়েছে স্বাভাবিক। মোটামুটি এখনো তেলের বাজার মোটামুটি এখনো সরবরাহ ঠিকই আছে। তবে আগামী মঙ্গলবার থেকে বাড়তে পারে এই ভোজ্য তেলের দাম, এমন শঙ্কা ঘিরে ধরেছে ভোক্তাদের। দামের বিষয়টা শুনতেছি, এটা আসলে আমরা সাধারণ পাবলিক হিসাবে কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারছি না। ভোক্তার এমন আশঙ্কার কারণ গেল 15 ডিসেম্বর পাম অয়েল ও সয়াবিন তেল আমদানিতে উৎপাদন ও স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতি দিয়ে এনবিআর যে এসআরও জারি করেছিল তার মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভ্যাট অব্যাহতি বহাল থাকবে নাকি পণ্যের দাম বাড়বে এখনো সেই সিদ্ধান্ত জানায়নি সরকার। আমরা বাড়তি দামে কিনবো, বাড়তি দামে বিক্রি করবো। এখন যে দাম আছে আরো যদি বাড়ে তাহলে তো আমাদের পণ্য কেনাটা অনেক কষ্ট হয়ে যাবে। যেভাবে ওকে এটা কন্ট্রোল করা উচিত সরকারকে। ব্যবসায়ীরা বলছেন আগাম কর ও ভ্যাট উঠে গেলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 18 টাকা বেড়ে দাঁড়াবে 193 টাকায়। খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম লিটারে 13 টাকা বেড়ে হবে 170 টাকা। সরকারি সিদ্ধান্ত মেনেই বাজারে তেল সরবরাহ করবেন তারা। 1 তারিখের পর থেকে আমরা যে মালটা সরবরাহ দিব বাজারে, ওখানে আপনার 15% ব্যাট দিয়ে সরবরাহ করতে হবে আর কি। ব্যাটটা দিলে আলটিমেটলি তো এটা প্রাইসের সাথে যোগ করে আমাকে দিতে হবে। ব্যাটটা তো আমাকে নিতে হবে, কাস্টমারের কাছ থেকে ব্যাটটা নিতে হবে না। ভোজ্য তেল আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এরই মধ্যেই চিঠি দিয়ে দাম বৃদ্ধির শঙ্কার কথা জানিয়েছে ট্যারিফ কমিশনে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন নগরবাসী। রাজধানীর ফুটপাত থেকে বিপণী বিতান সব জায়গায় রয়েছে ক্রেতাদের আনাগোনা। শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে সমন্বয় করে অলংকার ও প্রসাধনী কিনছেন অনেকে। দিনে ভিড় কম থাকলেও বিকেল ও রাতে ক্রেতা বাড়ার আশা বিক্রেতাদের। রোজার শেষ দিকে এসে এখন আর তেমন কারোরই বাকি নেই ঈদ কেনাকাটা। তবে যারা একেবারেই সময় বের করতে পারেননি তারা শেষ মুহূর্তে এসেছেন ঈদ শপিংয়ে। লেট হয়েছে শপিং করতে,
তো সবারটা শেষ করে আজকে নিজেরটা নিতে এসেছি। বাবা মার সঙ্গে আসি মার্কেট করতে। ভিড় না থাকায় স্বস্তিতে চলছে বেচাকেনা। বেশিরভাগই কিনছেন কসমেটিক্স, জুয়েলারি ও ঘর সাজানোর অনুষঙ্গ। শপিং করা তো শেষ, সো হচ্ছে এখন জাস্ট অ্যাক্সেসরিজ বা আদার্স যে স্যান্ডেল বা আরও যা কিছু আছে এইসব মেকআপ আইটেমস এগুলো কিনতে আসছি। ক্লিপ নেয়, কেউ ব্যান্ড নেয় বাচ্চাদের বা বড়দের, কিন্তু এখন তেমন কাস্টমার নাই। সারাদিন যেমন তেমন, রাত্র 9টার পর অনেক কাস্টমার থাকে কসমেটিক্সে। বিক্রেতারা বলছেন শেষ সময়ে ক্রেতাদের চাপ একেবারেই নেই। গতকালকে এবং গত পরশুদিনও মোটামুটি লোক ছিল, আজকে একদম ফাঁকা। গত বছর এই সময়টা আমরা খুব ভালো বেচছি, তুলনায় এবছর তেমন কিছু হয়নি। রাত 1টা-2টা পর্যন্ত আসি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। গত কয়েকদিন ধরে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে নগরের বিভিন্ন শপিং মল ও বিপণী বিতান। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।